2020 সালে রিলিজ হওয়া স্ক্যাম 1992 সিরিজটি আজকে আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছি। এখানে আপনারা জানতে পারবেন একজন সাধারণ গরিব ঘরের ছেলে কিভাবে হয়ে ওঠে স্টক মার্কেটের কিং, যে কিনা ইন্ডিয়ার অর্থনীতিকে পুরোপুরিভাবে নাড়িয়ে দেয় এবং হয়ে ওঠে তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। অনেক আগে যখন সব কিছুই অনেক স্লো চলছিল, হোক সেটা দেশের ইকোনমি অথবা সরকারি প্রতিষ্ঠানে কাজ, কিন্তু সে সময়ও সুপারফাস্ট স্পিডে ছিল বোম্বাই স্টক মার্কেট। সাধারণ মানুষ তখন স্টক মার্কেটে ইনভেস্ট করত। ঠিক এই সময় সবাই নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করত। সময়টি ছিল তখন 22শে এপ্রিল 1992 সাল। এসবিআই ব্যাংক থেকে শরৎ আসে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে। সে অফিসের রিপোর্টার সুচিত্রার সাথে দেখা করতে। শরৎকে খুব চিন্তিত লাগছিল দেখতে, কিন্তু সুচিত্রা প্রথমে তেমন একটা মনোযোগ না দিলেও শরৎ যখন বলে উঠল, ম্যাডাম, এসবিআইতে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, তারপর সুচিত্রা একটু নড়ে চড়ে বসলো। জিজ্ঞেস করলো, কেমন স্ক্যাম হয়েছে? তখন শরৎ ডিটেলসে বলতে লাগলো, এসবিআই থেকে 500 কোটি টাকার বিশাল একটা ফ্রড হয়ে গেছে, কিন্তু এত টাকার কোনো রিসিট নেই। ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই এত টাকার ফ্রড কিভাবে হয়ে গেল? এখন সুচিত্রা জানতে চাইল এর পিছনে তাহলে কে দায়ী। শরৎ এখন খুব ভয়ে ভয়ে সে ব্যক্তির নাম নিতে লাগলো। বলল, হার্ষাদ মেহতার নাম, যে কিনা তখনকার সময়ে সবচেয়ে বেশি ট্যাক্স প্রদানকারী ধনী ব্যক্তি ছিল। তার সম্পদের পরিমাণ ছিল 4,000 কোটি টাকা, যার বর্তমান সময়ের মূল্য 20,000 কোটি টাকার সমান। এবার আসি, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেই বিষয়ে জানতে। হার্ষাদ লেখাপড়ায় খুব একটা মনোযোগী ছিল না, কিন্তু ক্রিকেটে খুব ভালো ছিল। তার বাবার একটা ছোট বিজনেস ছিল, কিন্তু সেটা বন্ধ হওয়াতে ঘরে খরচ চালানোর জন্য হার্ষাদকে ছোট বড় সব ধরনের কাজই করতে হতো। হার্ষাদ যখন বিয়ে করে তখন সে 600 টাকার একটি চাকরি করত। বিয়ের খরচ বাঁচাতে দুই ভাইয়ের একই দিনে বিয়ে হয়। বিয়ের আগে তার পরিবার ছোট বাসায় ভালোই থাকতো, কিন্তু বিয়ের পর ছোট বাসায় থাকতে অনেক অসুবিধে হয়ে যেত। তাই হার্ষাদ তার ভাইয়ের সাথে সবসময় এগুলো নিয়ে আলোচনা করত এবং ভাইকে বলে সে স্টক শেয়ার মার্কেটে ঢুকতে চায়। হার্ষাদের আগ্রহ দেখে তার ভাই স্টক মার্কেটের অফিসে পাঠায় তাকে। সেখানে সে ম্যানেজার হার্ষাদের একটি ছোট ইন্টারভিউ নিয়ে তাকে প্রথম দিনের কাজের একটা সুযোগ দিয়ে দেয়। শেয়ার মার্কেটের জবারের কাজ হিসেবে প্রথম দিনে ভূষণ নামের একজন হার্ষাদকে শেয়ার মার্কেটের কাজ বুঝিয়ে দিবে। হার্ষাদ ভূষণের জন্য অপেক্ষা করতে দেখতে পেল একজনকে গাড়ি থেকে নামছিল। সে আসার সাথে সাথে লোকজন তাকে ঘিরে ধরে। হার্ষাদ বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা কি হচ্ছে আসলে। ততক্ষণে ভূষণ পিছন থেকে এসে সে ব্যক্তির ব্যাপারে বলতে লাগলো। মার্কেটের সবাই তাকে ব্ল্যাক কোবরা বলে ডাকে। মার্কেট যখন ডাউন হয়ে যায় তখন এই মানমন্ত্রার বেশি লাভ হয়। এই বলতে আরেকজন আসলো, তার নাম প্রণব। তখন প্রণব সম্পর্কে বলতে লাগলো, মার্কেটকে যারা উপরে নিয়ে যেতে সাহায্য করে তাদের একজন হলো প্রণব। তারপর ভূষণ হার্ষাদকে পরামর্শ দিল শেয়ার মার্কেটে সবসময় চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তারপর মার্কেটের সেই দিনের শেয়ারে যে প্রথমে হার্ষাদ খুব ভিড়ের মধ্যে পড়ে কিছু বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণ। তারপর ভূষণ হার্ষাদকে বলছে, প্রথম দিনে যদি তুমি কোনো স্টক কিনতে বা বিক্রি করতে না পারো তাহলে তোমার চাকরিটা আর হবে না। তারপর হার্ষাদ তার কাজকর্ম শুরু করে দেয় এবং মার্কেট যখন বন্ধ হয়ে যায় সে অফিসে হার্ষাদ ফিরে আসে এবং ম্যানেজারকে জানায় সে 25,000-এর শেয়ার বিক্রি করেছে, কিন্তু ক্লায়েন্টের দাবি ছিল 23,000-এর শেয়ার কেনার। 2,000 টাকা লস হলেও প্রথম দিনে কিন্তু 25,000 শেয়ার বিক্রি করার কম কিছু না। তখন হার্ষাদ একটা সুযোগ পেল। তারপর দেখতে দেখতে সে কয়েক মাসে সবথেকে সেরা জবার হয়ে ওঠে। একদিন চা খেতে হার্ষাদ দেখতে পেল প্রিমিয়াম গাড়ির দাম বেড়ে গেছে, তার মানে তাদের স্টকের দামও বেড়ে যাবে। তাহলে যারা এই খবরটি আগে জানতো তারাই টাকা কামিয়ে নিচ্ছে। এটাকে বলা হয় ইনসাইড ট্রেডিং। হার্ষাদের ইনসাইড ট্রেডিংয়ের উপর আগ্রহ বেড়ে যায়। হার্ষাদ তখন প্রিমিয়াম কোম্পানিতে আসে। প্রিমিয়াম কোম্পানিতে আসার পর হার্ষাদ জানতে পারে সেখানকার শ্রমিকরা কোম্পানির একজন ডাক্তারের কথা শুনে চলে।
তখন ডাক্তারের কাছে হারসাত গিয়ে দেখা করে এবং বলে, আপনি যদি আমাকে আগে থেকে কোনো নিউজ দেন তবে আমি আমার প্রফিট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এতে আপনাদের এবং আপনাদের শ্রমিকদের লাভ হবে। হারসাদের ভাই হারসাদকে বোঝাতে থাকে যাতে ইনসাইডার ট্রেডিংয়ের সাথে না জড়ায়, কারণ এখানে একটু কিছু ভুল হলেই কোম্পানির মালিকরা কিন্তু হারসাদকে ছাড়বে না। হারসাদ এই কথা কানেই নিল না। তারপর যখন ইনসাইড খবরগুলো পেত তখন ক্লায়েন্টদের জানিয়ে দিত কোম্পানির শেয়ারগুলো কিনতে, কিন্তু যখন খবরটা মিথ্যে হতো তখন আবার কম দামে হারসাদ তাদের থেকে শেয়ারগুলো কিনে নিত। তাই এতে হারসাদ খুব ভালো কমিশন পেত। এবার ভূষণকে হারসাদ জানায় সে আর কমিশনের জব করবে না, এবার নিজেও ট্রেডিং কিনবে। তারপর তার ভাই সহ নিজেদের একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে, এতদিন সে নিজের বুদ্ধি দিয়ে অন্যকে টাকা কামিয়ে দিত, এবার সে নিজেই টাকা কামাবে। দেখতে দেখতে হারসাদ এখন অনেক টাকার মালিক হয়ে গেছে এবং সে তার পুরো পরিবার নিয়ে পুরাতন বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছে। তারপর হারসাদ তার ভাইয়ের সাথে কাজ করতে থাকে। হারসাদ তার ভাইকে বলছে কম দামের শেয়ারগুলো লিস্ট করতে, কারণ কম দামের শেয়ারগুলোর স্টক থেকে বেশি লাভ করা যায়। তারা এখন আলবা ফার্মা নামের একটা কোম্পানিকে টার্গেট করে। তার জন্য 40,000 রুপির প্রয়োজন, কিন্তু হারসাদের কাছে আছে 20,000 রুপি। বাকি 20,000 রুপির জন্য হারসাদ প্রণবের কাছে যায়। এতদিনে স্টক মার্কেটে হারসাদের নামডাক ছড়িয়ে পড়ে, যার কারণে প্রণব হারসাদের সাথে স্টক শেয়ার করতে রাজি হয়। তারপর আলবা ফার্মার স্টক নিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হয়, এই কোম্পানিতে স্টক কিনলে অনেক লাভ হবে। তারপর সবজির মতো এই কোম্পানির স্টক বিক্রি হতে থাকে। শেয়ার মার্কেট বন্ধ হওয়ার পর আলবা ফার্মার দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এখন এই সফলতা দেখে প্রণব খুবই খুশি হয়, এই জন্য হারসাদকে তার পার্সোনাল লোক বানিয়ে দেয়। হারসাদ প্রণবকে এমন আরও দুটো স্টকের নাম বলে, আর সেখানে প্রফিট 50-50 অফার করে। এভাবে হারসাদ স্টক মার্কেটে অনেক উন্নতি করে ফেলে, আর সে নতুন গাড়িও কিনে ফেলে। যারা স্টক মার্কেটে বিজনেস করে তারা হারসাদ থেকে অনেক টিপস নিতে চায়। হারসাদও তাদেরকে ছোটোখাটো অনেক রকম টিপস দিতে থাকে। একদিন হারসাদ দেখে শেয়ার মার্কেটে হঠাৎ বড় ধরনের ধস নেমেছে। হারসাদের ভাই জানায় তাদের 10 লক্ষ টাকা লস হয়ে গেছে, আর ছোটোখাটো ব্যবসায়ীরা একদম নিঃস্ব হওয়ার পথে। এবার বুঝি হারসাদ এখন হেরে গেল, কিন্তু না, এবার হারসাদের খেলা এখানেই মাত্র শুরু হবে। শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার পর হারসাদের পরিবারের অবস্থা খারাপ হতে লাগলো। হারসাদের ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। যতদিন না পর্যন্ত 10 লাখ টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত অ্যাকাউন্ট বন্ধ থাকবে। হারসাদের পরিবারে শুধু হারসাদের ভাইয়ের বউ আছে যে ইনকাম করে, তার একটি বিউটি পার্লার আছে। এমন অবস্থায় কি করে সংসার চালাবে? তাই তাদের কাছে যা গয়না ছিল এবং সাথে তাদের বাড়ির দলিল সহ নিয়ে যায় হারসাদ, যার সাহায্যে ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছিল সেই সুরেশের কাছে। কিন্তু সুরেশ বাড়ির দলিল নিতে চায় না। সে বলে পুরো টাকা পরিশোধ না করলে অ্যাকাউন্ট পুনরায় চালু করা যাবে না। তারপর বাড়ি ফিরে হারসাদ চিন্তা করছিল কি করা যায়। বাবাও হারসাদের সাথে টেনশন করা শুরু করে। তারপর বাবা ছেলের কথা শেষ হওয়ার পর তারা ঘুমাতে যায়। ঘুমের মধ্যে হঠাৎ হারসাদ কান্নার শব্দ পেল। উঠে দেখল তার বাবার বেঁচে নেই। সে রাতই বুঝেছিল হারসাদের সাথে তার বাবার শেষ কথোপকথনের রাত। তারপর হারসাদ ও ভাই মিলে তারা ভেবেছে একটা অফিস খুলবে। তাদের ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু হারসাদ এতদিন ধরে যে অভিজ্ঞতা লাভ করেছে সেটা তো বন্ধ হয়নি। তাই তারা এমন এক কোম্পানি খুলছে যেখানে তারা শেয়ার মার্কেটের বিষয়ে সবাইকে সব ধরনের বুদ্ধি পরামর্শ দিবে। হারসাদের পরামর্শে যারা লাভবান হবে তারা কিছু কমিশন দিবে। তারপর হারসাদও তার ভাই আবার সুরেশের কাছে গেল। সুরেশ হারসাদকে বলল, তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট আমি চালু করে দিব, তোমরা আমার সাথে কাজ করবে। এখন তাদের একটা অফিস প্রয়োজন। হারসাদের বাবা যে জায়গায় টেক্সটাইল মিল চালাতো তারা সেখানে তাদের একটা অফিস পেয়ে যায়। তারা দুই ভাই খবরের কাগজে দেখল আফ্রিকায় ভারী বৃষ্টিপাতের কারণে চা উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ইন্ডিয়াতে এর প্রভাব বেশি পড়তে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা চায়ের উপর ইনভেস্ট করবে। তার জন্য তাদের অফিসে একজন কর্মী নিয়োগ দেয়। সে কর্মী দিয়ে টাইপ করিয়ে ব্যবসার জন্য কিছু লেটার বানায়। তারপর সে লেটার দিয়ে বিভিন্ন মানুষকে প্রপোজাল দেয়,
কেউ রাজি হয়, আবার কেউ হয় না। হারসাদ তার পুরনো বন্ধুকে ডেকে পাঠায় এবং শেয়ার মার্কেট সম্পর্কে বুঝাতে থাকে আর বলে, আমি যে শেয়ারের কথা বলবো সেখানে চোখ বন্ধ করে টাকা ইনভেস্ট করো। তারপর হারসাদের অফিসে প্রণব আসে। প্রণব হারসাদকে বলে, ছোটোখাটো পার্টি ধরে লাভ নেই, ধরতে হবে বড় ইনভেস্টর। আমি তোমার সাথে কিছু বড় ইনভেস্টরের সাথে পরিচয় করিয়ে দেব। প্রণব তার বড় ক্লায়েন্টদের হারসাদের সম্পর্কে বলতে লাগলো। শেয়ার মার্কেটে হারসাদ খুব বুদ্ধিমান একজন খেলোয়াড়। হারসাদের সাথে যারা শেয়ার করতে চেয়েছে তারা সবাই চেক জমা দিয়েছে। এই কথা জানার পর প্রণব খুব খুশি হয়েছে। ওই সময়ে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে সুচিত্রার নতুন চাকরি হয়েছে আর সুচিত্রা তার কলিগের সাথে বোম্বাই এক্সচেঞ্জ মার্কেট ঘুরে দেখছে, সব বিষয়ে জেনে নিচ্ছে। এদিকে হারসাদের ভাই বলছে তাদের আরেকজন লোক দরকার যে সব বিষয় দেখাশোনা করতে পারবে। তাই হারসাদ ভূষণের কাছে আসে। ভূষণকে প্রস্তাব দিল হারসাদ ভূষণকে পার্টনার বানাতে চায়। ভূষণ চাকরি ছাড়তে চাইছিল না, কিন্তু হারসাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক সে সময় সুচিত্রা শেয়ার বাজারে বড় বড় পার্টিকে চিনতে শিখছিল আর হারসাদ তখন প্রস্তুতি নিচ্ছিল শেয়ার বাজারে বড় খেলায় নামতে। আর সেই সময় আরও একজন বড় খেলোয়াড় ছিল মানমুন্ত্রা, আর এই মানমুন্ত্রাকে টেক্কা দিতে তৈরি হচ্ছিল হারসাদ মেহতা। সবই ঠিক চলছিল, কিন্তু 31শে অক্টোবর 1984 সাল, তখন সন্ধ্যায় টিভিতে সবাই খবর দেখছিল। খবরে জানা গেল ইন্দিরা গান্ধী মারা গিয়েছে। তার পরিবর্তে উত্তরাধিকার সূত্রে তার ছেলে রাজীব গান্ধী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে, যার কিনা কোনো ধরনের রাজনৈতিক জ্ঞান নেই, কারণ সে ছিল একজন পাইলট। এই খবরে সবাই চিন্তিত। দেশের অর্থনৈতিক অবস্থা কী হতে যাচ্ছে তাহলে? সবাই ভাবছে রাজীব গান্ধী যদি বেশি দিন দেশ চালাতে না পারে। প্রণবও তখন বলছিল হারসাদকে শেয়ার মার্কেট যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে, কিন্তু হারসাদ ভাবছে সবার থেকে ভিন্নভাবে। সে প্রণবকে বলছিল এখন বিক্রির সময় নয়, এখন কেনার সময়। এই পাইলটই পারবে দেশকে উপরে নিয়ে যেতে। হারসাদ প্রণবকে পেট্রোলিয়াম শেয়ারের কথা বলে, যেগুলোর দাম এখন খুব কম ছিল। সামনের দিনে এই শেয়ারের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। এদিকে ভূষণ হারসাদকে খবর জানায় মানমুন্ত্রা আজকে অনেক শেয়ার একসাথে বিক্রি করে দিবে আর মার্কেট যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। কিন্তু হারসাদ জানায় এই মার্কেট কোনোভাবে আজকে ক্র্যাশ করতে দেওয়া যাবে না। হারসাদ তার অফিসের সকল কর্মচারীকে বলে তাদের যত ক্লায়েন্ট আছে সবাই যেন আজকে সব শেয়ার কিনে নেয়। হারসাদ ও তার ক্লায়েন্টদের ফোন দিয়ে জানায়। এদিকে মানমুন্ত্রার লোকেরা মনে মনে খুব আনন্দিত হচ্ছে, তাদের সব শেয়ার বিক্রি করে, আর তাদের চোখের সামনে শেয়ারগুলো অন্যরা কিনে নিচ্ছিল। তারপর মানমুন্ত্রার লোকেরা তার কাছে গিয়ে এই খবর জানালো। তখন মানমুন্ত্রা তাদের জিজ্ঞেস করছে তখন এই শেয়ার কেনার পিছনে তাহলে কে রয়েছে। তখন ওই হারসাদের কথা বলে তারা। হারসাদ তার ক্লায়েন্টদের 60 থেকে 70% রিটার্ন দিচ্ছে। তখন মানমুন্ত্রা বলে সময় আসুক, ওকে দেখে নিব। তারপর কেটে গেল 2 বছর। সেই সময় সরকার ইন্ডিয়ার বাজেট পাশ করে। বিগত 16 মাস ধরে হারসাদ শুধু শেয়ার কিনে যাচ্ছিল। হারসাদ সরকারের উপর ভরসা করে এতদিন শেয়ার কিনেছে, কিন্তু সরকার এতদিন যা বলে এসেছে একটাও কথা রাখছে না। তাই হারসাদ একটু চিন্তায় পড়ে যায়। এবার মানমুন্ত্রা একটা চাল চালে। হারসাদের 1 কোটি টাকা লস হয়েছে বলে মার্কেটে গুজব ছড়ালে তার ক্লায়েন্টরা হোল্ড করা শেয়ার সব বিক্রি করে দিবে। এতে হারসাদের নাম খারাপ হতে থাকবে। কিন্তু হারসাদের কাছে এই নিউজটা একজন সাংবাদিক আগে থেকে হারসাদকে জানিয়ে দিয়েছিল। হারসাদ সাথে সাথে তার কাছে থাকা যা দেনার টাকা ছিল সব টাকা শোধ করে দেয় আর মার্কেটে ছড়িয়ে দেয় ক্রোমোর কোম্পানি কোনো লসে নেই। আর ভূষণ চায়ের দোকানে টাকা দিয়ে বলে আজকে কারো থেকে চায়ের খরচ নেওয়া যাবে না, সবাইকে হারসাদ ভাই চা খাওয়াবে। তখনকার মার্কেট ক্র্যাশ হারসাদ সামলে ফেলেছিল। এখন হারসাদ ভাবছে সবসময় তো আর নিজের পকেটের টাকা খরচ করে শেয়ার মার্কেট সামলানো যাবে না। তাই সে এবার বড় ফিনান্সিয়াল কোম্পানির সাথে ডিল করবে ভেবে নেয়। ইন্ডিয়ার মানুষ আগে ইন্স্যুরেন্সের জন্য ইউটিআই কোম্পানিকে বেছে নিত। ইউটিআইয়ের ফান্ডে 20,000 কোটি টাকা ছিল, কিন্তু তারা কোনোভাবে শেয়ার মার্কেটে হারসাদের সাথে চুক্তি করতে চায় না। রাতে হারসাদের সাথে প্রণবের দেখা হয় একটা পার্টিতে। ইউটিআই 1 টাকাও ইনভেস্ট করতে রাজি না, আর আমি এই কমিশনে ব্যবসা করে হাঁপিয়ে গেছি। ইউটিআইয়ের কাছে
এত টাকা থেকেও তারা কেন এগুলোকে কাজে লাগাতে চাচ্ছে না। সেখানে একে নামের একজন লোক আসে। হার্ষাদ তখন একে তার বিজনেসের কার্ড দিল। একে বলে শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে একদিন না একদিন আমার সাথে দেখা অবশ্যই হবে। এই বলে কার্ডটা ফেলে রেখে চলে যায়। তখন প্রণবকে একের ব্যাপারে জিজ্ঞেস করলো হার্ষাদ। প্রণব জানায় শেয়ার মার্কেটে একে বিশাল জায়গা দখল করে আছে। তার নিজেরই 4টা কোম্পানি চলছে শেয়ার মার্কেটে। তার এক পা থাকে শেয়ার মার্কেটে, আরেক পা থাকে মানি মার্কেটে। তখন হার্ষাদ এই মানি মার্কেট সম্পর্কে জানতে চাইল, কারণ সে এই প্রথম মানি মার্কেটের নামটি শুনেছে। বলল মানি মার্কেট আবার কি? শেয়ার মার্কেটে যদি 200 পয়েন্ট থাকে তাহলে মানি মার্কেটে থাকে 2000 পয়েন্ট। মানি মার্কেট আর শেয়ার মার্কেটের মধ্যে বিশাল এক পার্থক্য। এখানে অনেক বড় বড় ডিলাররা থাকে এই মানি মার্কেটে। তখন হার্ষাদ তার অফিসে এসে তার এমপ্লয়িদের শেয়ার মার্কেট আর মানি মার্কেটের মধ্যে তফাৎটা বুঝালো। ব্যাংকগুলো নিজেদের মধ্যে শেয়ার না হয়ে তাদের মধ্যে একজন থাকে যে ব্রোকার হিসেবে কাজ করে। মার্কেটে প্রকারে কাজ হলো ডিমান্ড অনুযায়ী দুই ব্যাংকের মধ্যকার হয়ে থাকা। প্রত্যেক ব্যাংক কে কাকে কত টাকা দিল সব হিসাব রাখা। এই সব ডিটেলস জানার পর তারা দুই ভাই চলে যায় সিটি ব্যাংকের কাছে। সিটি ব্যাংকের ম্যানেজার ত্যাগীর সাথে দেখা করে, কিন্তু ত্যাগী তাদেরকে বলে আপনারা এখনও এই লাইনে নতুন, আমাদের অলরেডি ব্রোকার আছে, নতুন কাউকে আমরা এখন সুযোগ দিব না। সেখান থেকে রিজেক্ট হয়ে হার্ষাদ আসে ব্যাংক অফ আমেরিকার নীরদ চোপড়ার সাথে দেখা করতে। কিন্তু সেখানে এসে জানতে পারে নীরদ কোনো এক জরুরি কাজে মাদ্রাজ যাচ্ছে। এটা শুনে হার্ষাদ আর্জেন্ট ফ্লাইটের টিকিট কাটে আর সেখানে দেখা করে নীরদের সাথে। নীরদ বলে সিটি ব্যাংক এখন সবার ঊর্ধ্বে আছে, ত্যাগীর জন্য আমাদের কোনো ডিল হচ্ছে না। হার্ষাদ তখন বলে আমি আপনাদের ব্যাংকের জন্য ডিল নিয়ে আসব, আপনি আমার সাথে থাকুন। ত্যাগীর প্রকারদের সাথে মোকাবেলা করা আমার কাজ। তারপর হার্ষাদের কথা শুনে নীরদ হার্ষাদকে কয়েকটা ব্যাংকের সাথে মিটিং করিয়ে দিল। সেখানে হার্ষাদ তাদের বলে আমাদের যত ছোট ছোট ব্যাংক আছে সবাইকে এক হয়ে কাজ করে সিটি ব্যাংককে টক্কর দিতে হবে। সিটি ব্যাংকের সিন্ডিকেট একবার ভেঙে গেলে আমি আর তাদেরকে সিন্ডিকেট করার সুযোগ দিব না। এদিকে একে ও ত্যাগে ছোট ছোট ব্যাংকগুলোর এক হওয়ার খবর জেনে গিয়েছিল, কিন্তু কথাটা তেমন গুরুত্ব দেয়নি। তারপর হার্ষাদ ও তার ভাই দুজন মিলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখা করতে আসে। হার্ষাদ সেখানে এসে বলে বিদেশি ব্যাংকগুলো অনেক দিন ধরে মানি মার্কেটকে কন্ট্রোল করছে, কিন্তু এখন সময় হয়েছে আমাদের দেশি ব্যাংকগুলোকে টেনে উপরে তোলার। আর আমি এই ছোট ছোট ব্যাংক সবগুলোকে একসাথে করে এখানে নিয়ে আসব, সব ডিল সবার সামনে ক্লিয়ার হবে। সেখানের ম্যানেজার হার্ষাদকে বলল আমি আপনার সম্পর্কে কিছু রিসার্চ করেছি, আপনি আপনার ক্লায়েন্টদের কখনো লস হতে দেননি, সবসময় কথা দিয়ে কথা রেখেছেন। আমিও চাই আমাদের দেশে ব্যাংকগুলো ইমেজ বেড়ে যাক। বিদেশি কোম্পানিগুলো দিনের পর দিন মানুষগুলো টাকা চুষে নিচ্ছে, তাই এখন সময় হয়েছে নিজেদের উন্নতি করার। এবার একে ও ত্যাগে একটু চিন্তায় পড়ে যায়। তারা দুজনেই এখন সিদ্ধান্ত নেয় হার্ষাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের উপর নজর রাখতে হবে। প্রণব তখন ব্যস্ত ছিল গ্রোমোর শেয়ারকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তখন প্রণবের প্রয়োজন ছিল শুধু টাকার। হার্ষাদ তার ভাইয়ের সাথে আলোচনা করছিল এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ক্রেডিট চেঞ্জ করার মাধ্যমে মাঝখানে যে 15 দিনের সময় পায়, সে 15 দিনের মধ্যে হার্ষাদ চাচ্ছিল সেই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। কিন্তু হার্ষাদের ভাই এটাতে নিষেধ করছিল, কারণ কাজটা খুব রিস্কি হয়ে যায়। কিন্তু হার্ষাদের চোখে মুখে তখন শেয়ার মার্কেট ছাড়া আর কিছুই ঘুরছিল না, কারণ শেয়ার মার্কেটকে অনেক উপরে নিয়ে যাবে। সেই জন্য এখন আর কোনো টাকার অভাব হবে না। হার্ষাদ এই ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে খাটিয়ে কম সময়ে অনেক টাকা উপার্জন করে ফেলবে। এবার একে আর ত্যাগী বুঝে ফেললো যে হার্ষাদ ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে খাটায়, তাই তারাও ভাবলো এই ব্যাংকের টাকা যদি আমরাও শেয়ার মার্কেটে খাটাই তাহলে হার্ষাদকে বুঝে এখন থামানো যাবে। তখন হার্ষাদের প্রয়োজন ছিল 200 কোটি টাকার। সে একটা ছোট ব্যাংকে যায় আর সেখানে ম্যানেজারকে গিয়ে বলে আপনি আমাকে 200 কোটি টাকার পেয়ার সাইন করে দিন, আমি সেটা দেখিয়ে স্টেট ব্যাংক থেকে টাকা নিব, সেই টাকা 15 দিনের মধ্যে এনে ফেরত দিয়ে দিব, আর এই কাজের জন্য আপনাকে 4 কোটি টাকা উপহার দিব। সে সময় ভারত ইকোনমিক ক্রাইসিসে ছিল আর তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এন্ট্রি হয় মার্কেটে, আর তাদের কাছে ব্যাংকের এই দুর্নীতির খবর পৌঁছাতে থাকে। কিন্তু সে সময় হাতে কলমে কাজ চলতো, তাই
তাই একটা ট্রানজ্যাকশনের ডিটেলস জানতে গেলে প্রায় 1 মাস সময় লেগে যেত। তাই ওরা ইন্ডিয়ার সব বড় বড় ব্যাংকে নোটিশ পাঠায় যে তারা সব ব্যাংকে অডিট শুরু করবে। তারা সিটি ব্যাংকে শুধুমাত্র একটা ওয়ার্নিং পাঠায়, এই নিউজ যেন বাইরে না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবে এই খবরটা সুচিত্রার কাছে চলে গেল। সুচিত্রা তখন নতুন এসেছে, তাই তার বসকে এই নিউজটা শেয়ার করে। সুচিত্রার বস নিউজটা পেপারে ছাপাতে চায় না, কারণ এটার কোনো প্রমাণ তাদের হাতে আসেনি তখনও। সুচিত্রা তার বসকে বলে সে যে মাধ্যম থেকে এই নিউজটা পেয়েছে সেটা অত্যন্ত বিশ্বস্ত, তাই অন্তত পেপারের একটা ছোট কলামে আমাদের এই নিউজটা ছাপানো উচিত। পরের দিন সিটি ব্যাংকের একজন এমপ্লয়ি ত্যাগীর কাছে এসে বলে আরপিআইতে একটা নিউজ এসেছে, এখন থেকে সব ব্যাংকের পেয়ার আগের মতো 15 দিনের মধ্যে না দিয়ে 1 দিনের মধ্যে দিতে হবে। তাই এখন ব্যাংক আর কোনো প্রকারের অ্যাকাউন্টে টাকা দিবে না। কিন্তু ত্যাগী তার কথাগুলোকে গুরুত্ব দিল না। হারসাত লোন পাওয়ার জন্য অন্য আরেকটা ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার তাকে লোন দিতে অস্বীকার করে, তাদের কাছে এত ফান্ড ছিল না। তখন হারসাত তাকে অফার করে যদি সে বড় কিছু ক্লায়েন্ট ব্যাংকে নিয়ে আসে যারা তাদের টাকা ব্যাংকে রাখবে, তাহলে কি তিনি রাজি হবেন? এই প্রস্তাবে ব্যাংকের ম্যানেজার রাজি হয়ে যায়। এরপর হারসাত নিজের জন্য একটা দামি স্যুট বানায়। তারপর সে ইন্ডিয়ার অয়েল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স কর্পোরেশনে আসে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখানের ম্যানেজার সরকারি টাকা বাজারে ঢালতে রাজি হয় না। তাই হারসাত বলে আপনি আপনার টাকা ব্যাংকে রাখেন, সেখান থেকে আমি লোন নিব, আর যা প্রফিট আসবে সেখান থেকে আপনিও কমিশন পাবেন। আর তখন হারসাদের টাকার যেমন সোর্স ছিল সে ব্যাপারে কেউ জানতেই পারতো না। এরপর আরও বিভিন্ন সরকারি প্রজেক্টের টাকাগুলো ঘুরে ঘুরে হারসাদের কাছে আসতো, আর সেগুলো হারসাদ শেয়ার মার্কেটে ঢেলে যে কোনো সময় মার্কেটের চেহারা পাল্টে দিতে পারত। প্রয়োজন মতো সে মার্কেটকে আপে নিয়ে যেত, আবার প্রয়োজন মতো সে মার্কেটকে ডাউন করাতো। হারসাদ তখন ইন্ডিয়ার শেয়ার মার্কেটের লিজেন্ড হয়ে গিয়েছিল। সে যেভাবে বলতো, যা বলতো মার্কেট সেদিকে চলতো। এভাবে হারসাদ আলোচনার শীর্ষে থাকতো। কিন্তু 1991 সালে ইন্ডিয়ার ইকোনমি আবার খারাপ হতে থাকে। নির্বাচন নিয়ে পরপর অনেকগুলো ঝামেলা চলছিল। তারপর নতুন সরকার গঠন হলো। তার কয়েক মাস পরে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এতে পুরো দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এতে শেয়ার মার্কেটে কোনো পরিবর্তন আসে না, কারণ এখানের প্রধান ছিল হারসাদ। তাকে থামানোর মতো তখন আর কেউ ছিল না। হারসাদই প্রথম ছিল যে শেয়ার মার্কেট থেকে এতগুলো টাকা ইনকাম করেছে। প্রত্যেকটা মানুষ তখন হারসাদ মেহতাকে ফলো করত। দরিদ্র পরিবার থেকে উঠে এসে এত কম সময়ে এত বড় জায়গায় উঠে আসতে তারা কাউকে দেখেনি। এত বড় পরিসরে গিয়েও 1992-এর পর থেকে হারসাদ মেহতার নাম যেন কেউ মুছে ফেলেছিল। কি এমন হয়েছিল তখন, সেটা একটা টুইস্ট আছে, যা জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। প্লিজ আপনাদের ভালো মন্দ মন্তব্যের জন্য আমি অপেক্ষায় থাকি। তাই এই পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।